পড়ছিলাম যে পাখি মন বোঝে না, কলমে মুন্নি আক্তার প্রিয়া, পর্ব সংখ্যা ৫। আমি জীবনের শেষ কবে এভাবে এতটা অবাক হয়েছি ঠিক মনে করতে পারছি না। পায়ের নিচের মাটিটাকেও ভীষণ শূন্য শূন্য আর ফাঁকা ফাঁকা লাগছিল। রাহাত ভাই ঠিক তখনও স্থির আমার চোখের দিকে তাকিয়ে আছে, তার চোখে মুখে উত্তর জানার আকাঙ্ক্ষা, কিন্তু আমার মাথা তো ফাঁকা হয়ে আছে। তিনি হয়তো আমার মুখায়ব দেখেই বিষয়টা আন্দাজ করতে পেরেছেন, তাই একটু নড়ে চড়ে দাঁড়িয়ে মুখটা গম্ভীর করে বলেন, ঠিক আছে, এখনই কোনো উত্তর দিতে হবে না, রাতে ভাবো, সকালে আমাকে উত্তর জানাবে। তিনি চলে যাওয়ার পরও আমি থম মেরে দাঁড়িয়ে আছি, বোঝার চেষ্টা করছি এটা স্বপ্ন ছিল নাকি দুঃস্বপ্ন। আমি তো দুঃস্বপ্নও কখনো রাহাত ভাইকে নিয়ে ভাবিনি। অনেক চেষ্টা করেও মাথা থেকে বিষয়টা বের করতে পারছিলাম না। লাইট অফ করে বিছানায় আকাশমুখী হয়ে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, রাহাত ভাই আসলে হয়েছেটা কি? তিনি কেন আমাকে বিয়ে করতে চাচ্ছেন? আমাকে তো তিনি সহ্যই করতে পারেন না, তাহলে হঠাৎ কেন এই সিদ্ধান্ত? এরকম হাজারো চিন্তা করতে করতে কখন ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি না। সকালে ঘুম ভেঙেছে রিদির দরজা ধাক্কানোর শব্দে। অনেক রাত করে ঘুমিয়েছিলাম বলে আজ উঠতেও দেরি হয়ে গেল। আমি বিছানায় বসে চিৎকার করে বললাম, আসছি। ফোনের সময় দেখলাম ক্লাস শুরু হতে আর ৪৫ মিনিট বাকি আছে। আমি তড়িঘড়ি করে উঠে ওয়াশরুমে চলে গেলাম। কোনো রকম ফ্রেশ হয়ে কলেজের ইউনিফর্ম পরে রুম থেকে বের হয়েছি। চাচিমণি দেখি খাবার প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ব্যস্ত হয়ে বললাম, খাবো না চাচি, সময় নেই, এই ডিমটুকু খা। বলে চাচিমণি মুখের ভেতর প্রায় আস্ত একটা সেদ্ধ ডিম ঢুকিয়ে দিলেন। মুখ ভর্তি ডিম নিয়েই আমি বাইরে চলে এলাম। দেখি যে রাহাত ভাইয়ের কালো রঙের গাড়িটা আজও দাঁড়িয়ে আছে। লুকিং গ্লাসে আমাকে দেখেই বোধহয় তিনি বাম দিকের দরজাটা খুলে দিলেন, গতকালের মতোই। আমার বুঝতে বাকি রইল না যে তিনি কি চান। আমি চুপচাপ গাড়িতে উঠে বসলাম। অনেক কষ্টে মুখের ডিমটুকু শেষ করে তাকে তার উত্তর দিতে যাব, তার আগেই তিনি পানির বোতল এগিয়ে দিয়ে বললেন, আগে পানি খাও, খাবার গলায় আটকে যাবে। এই লোক নির্ঘাত আমাকে আবার অবাক করার প্রতিযোগিতায় নেমেছে। যে ব্যক্তি কিনা পারে না শুধু আমাকে খুন করে, সে দিচ্ছে এখন পানি এগিয়ে। এত পরিবর্তন! আমি পানি পান করার পর তিনি নিজেই বললেন, এখন কোনো উত্তর দিতে হবে না, হাতে সময় কম, তোমার জন্য আমাকেও আজ দেরি করে বের হতে হয়েছে। তোমার কলেজ ছুটির পর আমি অপেক্ষা করব বাইরে। এখন সিট বেল্ট বেঁধে নাও, গাড়ির স্পিডে চালাবো। আমি হাঁ করে তার দিকে তাকিয়ে আছি। এই মানুষটা আমাকে আগে কখনো কলেজে দিয়ে আসতে যায়নি, আর আজ কিনা সে ছুটির পর আমাকে আনতে যাবে উত্তরের জন্য। আমায় এভাবে নির্বাকার দেখে রাহাত ভাই নিজেই কিছুটা ঝুঁকে কাছে এসে সিট বেল্টটা পরিয়ে দিলেন। আমার এবার নিঃশ্বাস আটকে আসার উপক্রম। এটা কি আসলেই রাহাত ভাই, নাকি তার রূপ ধরে অন্য কেউ এসেছে? আমাকে পৌঁছে দিয়ে তিনি চলে গিয়েছেন অফিসে। গতকাল রাত থেকে এখন পর্যন্ত বারবার এত বেশি অবাক হচ্ছে যে একসাথে এত ডোজ নিতে পারছি না। আজ সারাদিন আমি ক্লাসেও চুপচাপ রইলাম। বন্ধুরা হাজারবার জিজ্ঞেস করার পরও আসল কারণটা বলিনি, কেননা আমার মনে হয় ওরা নিজেরাও এত শখ নিতে পারবে না। যেহেতু রাহাত ভাই বলেছিল আজ তিনি আসবেন, তাই আমি আজ ছুটির পর ওদের রেখে আগে আগে বের হয়ে গেছি। বাইরে গিয়ে দেখি তিনি অলরেডি চলে এসেছেন। আমি দ্রুত গিয়ে চোরের মতো গাড়িতে উঠে বসলাম, কারণ কে আবার কি ভেবে বসে থাকে বলা তো যায় না। তিনি গাড়ি স্টার্ট দিলেন চুপচাপ, ভালো মন্দ কোনো কিছু জিজ্ঞেস করলেন না। একটা ঠান্ডা জুসের বোতল এগিয়ে দিলেন। আমি আবারও অবাক হয়ে তাকিয়ে আছি। তিনি রাস্তার দিকেই তার দৃষ্টি স্থির রেখে বলেন, নাও, গরমের মধ্যে ভালো লাগবে। আমি জুসটা হাতে নিয়ে চুপচাপ বসে আছি। তার এত কেয়ার আর নেওয়া যাচ্ছে না, বদ হজম হচ্ছে, কারণ আমি তার যত্নে অভ্যস্ত নই। তার থেকে আমি যত্ন, আদর, ভালোবাসা এসব কিছুই কখনো পাইনি। আমার অবাক হওয়া এখনও বোধহয় অনেকটা বাকি ছিল। তিনি হঠাৎ গাড়ির ব্যাকসিট থেকে সূর্যমুখী লিলি আর গোলাপ ফুল দিয়ে বানানো একটা ফুলের বুকে এগিয়ে দিলেন আমার দিকে। এটা এতক্ষণ আমি খেয়ালই করিনি, অবশ্য পেছনেও তাকাইনি আমি। তবে হ্যাঁ, এবার সত্যি সত্যি আমি জ্ঞান হারাবো। ফুলে কি অ্যালার্জি আছে? তার প্রশ্ন শুনে আমি বোকার মতো করে বললাম, কি, বাংলা বোঝো না? বুঝি। তাহলে এক কথা বারবার রিপিট করতে হয় কেন? আমি আর কিছু না বলে চুপ করে রইলাম। তিনি চোখ মুখ কুঁচকে আমার দিকে তাকিয়ে বললেন, নেবে নাকি ফেলে দেব? মাথা আমার এতটাই ফাঁকা হয়ে আছে যে তিনি ঠিক কি নেওয়ার কথা বলছে ওইটা আমার মাথাতেই নেই। পরক্ষণেই তার হাতের দিকে তাকিয়ে আমার হুঁশ ফিরল। আলগোছে ফুলগুলোকে নিয়ে আমি কোলের উপর রাখলাম। তিনি গম্ভীর হয়ে বললেন, প্রিয় ফুল কি তোমার? বেলি। তিনি বোধহয় একটু আহত হলেন আমার উত্তর শুনে। অন্তত তার মুখ দেখে আমার তাই মনে হচ্ছে। তবে আমি কৌশলে একটু মিথ্যেও বলেছি। বেলি ফুল আমার অবশ্যই পছন্দের, কিন্তু তিনি বাকি যেই 3টা ফুল এনেছেন সেগুলো আমার প্রিয় ফুল। তিনি মুখটা গম্ভীর করে বললেন, তোমার ফেসবুকে ম্যাক্সিমাম পোস্ট সূর্যমুখী ও লিলি ফুল নিয়ে শেয়ার করা, সেখান থেকে আইডিয়া করে নিয়েছিলাম।
এগুলোই হয়তো তোমার প্রিয় ফুল। আর গোলাপ তো এমনি ভালোবাসার প্রতীক, তাই সাথে গোলাপও অ্যাড করেছি। বিস্ময়ে আমার চোখ ছানা বড়া। এই লোক আমার আইডিও স্টক করে, অথচ আমরা কেউ কারোর সাথে ফেসবুকে অ্যাড পর্যন্ত নেই। বাসায় তো বাকি সবার সাথে চাল ভাজার মতো ফটর ফটর করে কথা বলো, আমার সামনে এলে এরকম বোবা হয়ে যাও কেন? কথাটা তিনি একটু বিরক্ত হয়েই বললেন। আমি চট করে তাকে চমকে দেওয়ার মতো একটা প্রশ্ন করে বললাম, আপনি কি আমাকে ভালোবাসেন? অদ্ভুত, তিনি একটু চমকালেনও না, উল্টো আমাকেই প্রশ্ন করলেন, তোমার কি মনে হয়? আমার কি মনে হবে? আপনার মন আপনি ভালো জানেন। তোমার মন যদি কিছু নাই জানে তবে এই প্রশ্ন কেন করলে? আপনি বললেন গোলাপ ভালোবাসার প্রতীক, তাই নাকি আমাকে গোলাপ দিয়েছেন। তার মানে তো তাহলে এটাই দাঁড়ায় যে আপনিও আমাকে, আমি তোমাকে কি? রাহাত ভাই প্রশ্নটা করলেন একদম আমার চোখের দিকে তাকিয়ে। আমি রীতিমতো এসির মধ্যেও এখন তরতর করে ঘামছি। তিনি স্টিয়ারিংয়ে হাত রেখে ড্রাইভ করতে করতে ফের প্রশ্ন করলেন, কি হলো? থেমে গেল কেন? বলো, আমি তোমাকে কি? আমি দুহাত মুঠো করে বসে আছি, চোখ মুখ শক্ত করে ফাঁকা ঢোক গিলে বললাম, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। তিনি সঙ্গে সঙ্গে গাড়ি ব্রেক কষলেন। বিস্ময়াভূত হয়ে জিজ্ঞেস করলেন, কি বললে? আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কারণ? কারণ বলতে গেলে অনেক কারণই আছে, আবার বলতে না চাইলে কোনো কারণই নেই। আমি কারণটা জানতে চাই। আমি নিশ্চুপ। তিনি নিজেই বললেন, সেই কারণটা কি জীবন? ভালোবাসো ওকে তুমি? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি জীবনকে চিনেন কিভাবে? প্রশ্নের পিঠে প্রশ্ন করবে না এখন। আমার প্রশ্নের উত্তর ছিল না এটা। বলো, ভালোবাসো জীবনকে? না, ও শুধু আমার ক্লাসমেট হয়, এছাড়া আমার দিক থেকে ওর প্রতি আর কিছুই নেই। গুড, তাহলে আমাকে বিয়ে করতে আপত্তি কোথায় তোমার? আপনি? তিনি ভ্যাবাচাকা খেয়ে বললেন, আমি? আমি মানে? আপত্তিটা আপনি নিজেই। এই কথা কেন বললে? আমি কোন দিক দিয়ে কম? তোমার যোগ্য নই আমি? কম না, বরং অনেক বেশি। আর এতই বেশি যে আমার নাগালের বাইরে আপনি। আপনি আকাশের চাঁদ, ওই চাঁদ ছোঁয়ার দুঃসাহস আমার নেই। দিন শেষে আপনার ওই কথাটা তো তারাদের মতো জল জল করা সত্য। আমি আপনাদের বাড়ির আশ্রিতা। এই কঠিন সত্য আমার প্রাণ থাকতে আমি ভুলতে পারবো না। চাঁদ যদি নিজে তোমার হাতের মুঠোয় চলে আসে, তবুও সেই চাঁদ আমার চাই না, কারণ আমার বাউন্ডারিটুকু আমি খুব ভালো করেই জানি। ভালোবাসলে সব প্রাচীর ভাঙা যায় প্রিয়। সমস্যা এটাই যে আমি আপনাকে ভালোবাসি না। রাহাত ভাই ফ্যাল ফ্যাল করে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন। আমার দৃষ্টি তখন জানালার বাইরে। এরপরে রাস্তাটুকু রাহাত ভাই যে কীভাবে ড্রাইভ করে বাড়ি ফিরলেন তা বোধহয় করি আমরা কেউই টের পাইনি। বিকেলের পর থেকে রাহাত ভাইয়ের সাথে আমার আর দেখা হয়নি। আমিও রুম থেকে বের হইনি। সন্ধ্যার নাস্তাও রিদি রুমে নিয়ে এসেছিল, দুজনে একসাথে খেয়েছি। রাতে ক্লাসের পড়াগুলো দেখছিলাম, তখন রিদি এলো রাতের খাওয়ার জন্য ডাকতে। আমি গিয়ে দেখি সবাই ইতোমধ্যে খেতে বসে পড়েছে। চাচিমণি খাবার বেড়ে দিচ্ছে, কিন্তু রাহাত ভাই এখনও আসেনি। আমার চেয়ার টেনে বসবো, তখন চাচিমণি রিদিকে জিজ্ঞেস করলেন, রাহাতকে ডাকিসনি? রিদি বলে, ডেকেছি তো, এখনও আসছে না কেন বুঝতে পারছি না। এই ছেলেকে নিয়ে আমার যত জ্বালা। প্রিয়তা, যা তো মা, গাধাটাকে আরেকবার ডেকে আয়। আমি মাথা নাড়িয়ে বললাম, আচ্ছা। রুমের সামনে গিয়ে দেখি দরজা আধ ভেজানো, তবুও নক করে বললাম, চাচিমণি খেতে ডাকে। তিনি উঠে এসে দরজা খুললেন। তাল গাছের মতো বিশালদেহী বডিটা নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছেন। আমি একবার মাথা উঁচু করে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিলাম। তিনি রাশভারী কণ্ঠে বললেন, চলো। ডাইনিং রুমে খেতে গিয়ে ঘটে গেল আরেক কাণ্ড কারখানা। চাচু আর চাচিমণি এখনও রাহাত ভাইয়ের বিয়ে নিয়ে পড়ে আছেন। কোনো রকম ভনিতা ছাড়াই চাচু বলেন, তাহলে কি ভাবলি বিয়ে নিয়ে? রাহাত ভাইয়ের কাটকাট উত্তর, করব না। এটাই তোর শেষ সিদ্ধান্ত? হ্যাঁ। ঠিক আছে, জন্ম দিয়েছি, বড় করেছি, পড়াশোনা করিয়েছি, মানুষ বানিয়েছি, এখন তো নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারো। বাবা মায়ের মতো মতামতের মতো কোনো গুরুত্ব নেই, দাম নেই। ইমোশনাল ব্ল্যাকমেইল করছো কেন? ব্ল্যাকমেইল করছি না, সত্যিটা বলছি। বড় হলে যে ছেলেমেয়েরা বাবা মাকে কদর করতে জানে না তা আমি তোমাকে দেখে এখন বুঝতে পারছি। চাচুকে কষ্ট পেতে দেখে খারাপ লাগছে, কিন্তু আমারই বা কী করার আছে? চাচু কিছুক্ষণ নির্বিকার থেকে বললেন, যাই হোক, তুমি যেহেতু ওই মেয়েকে বিয়ে করবে না, তাহলে আমরা কাল ওই বাসায় যাচ্ছি না, কিন্তু ওরা কাল আসবে আমাদের বাড়িতে। কেন? আমাদের মেয়েতে দেখতে। মেয়ের বড় ভাই ডাক্তার, গত বছরই জব জয়েন করেছে। আব্বু রিদি এখনও অনেক ছোট, প্রিয়তাকে দেখতে আসবে। এই পর্যায়ে আমার এবং রাহাত ভাই দুজনেরই জ্ঞান হারানোর উপক্রম। রাহাত ভাই বলেন, প্রিয়তাও ছোট এখনও। জানি, আমাদের ফ্যামিলি ফটো দেখে ওরা প্রিয়তাকে পছন্দ করেছে, চেয়েছিল তাদের মেয়েকে আমাদের বাড়িতে দেবে আর প্রিয়তাকে তাদের ছেলের বউ করে নিয়ে যাবে। কিন্তু তুই তো আর করবি না বিয়ে, তাই বলে তুমি প্রিয়তার কোনো মতামত নেবে না? তুই আমার রক্ত হলেও আমার কদর না করতে পারিস, কিন্তু আমার প্রিয়তা আমার কদর করবে। কিরে মা, করবি না? আমি নির্বিকার তাকিয়ে আছি।
কি জবাব দেব? চাচু নিজেই বললেন, তোর খারাপ আমি কখনো চাইবো না, এটুকু বিশ্বাস করিস তো আমাকে। মা, আমি উপর নিচ মাথা ঝাঁকালাম। চাচু বলেন, তাহলে আর কোনো সমস্যা নেই। যদি সব ঠিকঠাক থাকে তাহলে ওরা এখন শুধু আকটটা করে রাখবে। তোর ইন্টার পরীক্ষা শেষ হলে অনুষ্ঠান করে বিয়ে হবে, আর বিয়ের পরও তোকে পড়াশোনা করাবে। তোর ভবিষ্যতের সব দায়িত্ব আমার উপর, তুই কোনো চিন্তা করিস না। পাশ থেকে চাচিমণি বলেন, ছেলেও খুব সুন্দর, তোর পাশে খুব মানাবে। সত্যি বলতে আমার আর জবাব দেওয়ার মতো কিছুই নেই। কি থেকে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। কার বিয়ের কথা ছিল, এখন আবার কার বিয়ে নিয়ে তোড়জোড় চলছে। বিয়ে করা না করা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু মনের কোথায় যেন একটা খুঁতখুত করছে। কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। কিন্তু এই কথাও সত্য যে আমি চাচু আর চাচিমণির মুখের উপর না করতে পারবো না। দুনুমুনু ও মাথায় অজস্র চিন্তা নিয়ে বাইরে বেরিয়ে দেখি রাহাত ভাই অপেক্ষা করছে। আজকে গাড়ির বাইরেই দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে গম্ভীর মুখে বললেন, গাড়িতে উঠে বস। আমি চুপচাপ গাড়িতে বসলাম। রাহাত ভাই উঠে নিজেই আমার সিট বেল্ট লাগিয়ে দিলেন। এরপর সর্বোচ্চ স্পিডে ড্রাইভ করতে লাগলেন। এদিকে ভয়ে আমার জান প্রাণ যায় যায় অবস্থা। আমি চিৎকার করতে করতে বলছি, আস্তে গাড়ি চালান। মারবেন নাকি? আস্তে চালান বলছি। আর এদিকে কোথায় যাচ্ছেন? আপনার অফিস, আমার কলেজ, কোনোটাই তো এদিকে না। না, তিনি গাড়ি আস্তে চালাচ্ছেন, আর না তিনি আমার কথার কোনো জবাব দিচ্ছেন। প্রায় 20 মিনিট পর এই ঝড় থামলো। তিনি ব্রেক করার সাথে সাথে মনে হলো জানে পানি ফিরে পেয়েছি। আমি স্থির হওয়ার চেষ্টা করলেও তিনি স্থির হলেন না। প্রায় হুঙ্কার ছেড়ে বললেন, তুমি আগে থেকেই জানতে এসব, এই জন্যই আমাকে রিজেক্ট করেছ। আমি ঘাবড়ে গিয়ে বললাম, কোন সব? তোমার বিয়ের কথা? আমি কিছুই জানতাম না। মিথ্যে কথা বলবে না একদম আমার সাথে। বলেই তিনি কিছু ছবি আমার দিকে ছুঁড়ে মারলেন। একটা ছবি এসে পড়েছে আমার কোলের উপর। ডাক্তারের সাথে ইউনিফর্ম পরনে, গলায় স্টেথোস্কোপ। বেশ লম্বা চওড়া রাহাত ভাইয়ের মতো, কিন্তু মুখটা রাহাত ভাইয়ের মতো গম্ভীর নয়, হাসি হাসি। অদ্ভুত, এই ছেলের মাঝে আমি রাহাত ভাইকে কেন খুঁজছি? ভালো লেগেছে ওকে? প্রশ্ন শুনে আমি একটু থমকালাম। জিজ্ঞেস করলাম, কে উনি? ড্রামা করবে না খবরদার। নিজের হবু বরকে এখন চিনতে পারছো না? আমি ওনাকেই দেখিনি আগে, ছবিও না। না, কিন্তু ঠিকই ড্যাং ড্যাং করতে করতে আকত করতে রাজি হয়ে যাবে। হবে না রাজি? আমি এবারও নিরুত্তর। তিনি প্রায় ধমকের সুরে বলেন, কি হলো, কথা বলছো না কেন এখন? বিয়ে করবো ওই ছেলেকে? চাচু আর চাচিমণি যা চাইবে তাই হবে। মানে কি? জীবনটাকে মগের মূল্যক নাকি? জীবন তোমার, সিদ্ধান্তও তোমার। কিন্তু এই জীবনটা টিকে আছে তাদের উসিলাতেই। আল্লাহ তাদের উসিলায় আমাকে সুন্দর একটা জীবন দিয়েছে, নতুন পরিবার দিয়েছে, ভালো খাচ্ছি, পড়ছি, পড়াশোনা করছি। সেই আমি কিভাবে তাদের ইচ্ছের বিরুদ্ধে যাব? আর কেনই বা যাব? এমন তো না যে তারা যার তার হাতে আমাকে তুলে দিতে চাচ্ছে, আবার এমনও নয় যে আমি কাউকে ভালোবাসি। আমি তাহলে বাসায় বলি, আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই না। কেন? তারা যদি মনে করতো আপনার সাথে আমার বিয়ে দেবে, তাহলে আমাদের জন্য আলাদা পাত্রপাত্রী খুঁজতো না। তারা আমাদের নিয়ে কখনো এভাবে ভাবেনি, এমনকি আমি নিজেও না। আমার জানা মতে আপনার মনেও এমন কিছু ছিল না। হঠাৎ করে আপনার কি হলো কে জানে। যাই হোক, আমি অনুরোধ করব, শুধু বিষয়টাকে জটিল করবেন না। চাচু চাচিমণি যা চাচ্ছে তা করতে দিন। বাহ, আর আমার কি হবে? নিজের পছন্দে বিয়ে করুন, অথবা ওই মেয়েকেই বিয়ে করুন। ওই মেয়েকে আমি বিয়ে করব না, আর আমার পছন্দ তুমি। আমি চটজলদি কথা ঘোরাতে বললাম, ক্লাসে যাব, দেরি হয়ে যাচ্ছে। তিনি রাগে স্টিয়ারিংয়ের উপর হাত মুষ্টিবদ্ধ করে বাড়ি দিয়ে বললেন, এখানে আমার জীবন মরণের হিসাব হচ্ছে, আর তুমি আছো তোমার ক্লাস নিয়ে। আমি একটু ভীত কণ্ঠে বললাম, ক্লাস টেস্ট আছে আজ। তিনি রাগে জিদ্দায় গাড়ির দরজা খুলে দিয়ে বললেন, যাও ক্লাস করো গিয়ে। কেমন অদ্ভুত লোক, এমন জায়গায় গাড়ি থামিয়েছে যেই রাস্তা আমি চিনিই না। আশেপাশে দোকানপাট, গাড়ি, মানুষ কিচ্ছু নেই। আমি যাব কিভাবে? তবে সে যখন এত কিছু না ভেবেই আমাকে এভাবে একা তাড়িয়ে দিচ্ছে, তাহলে বেশ। গুগল ম্যাপ থাকতে আর কিসের চিন্তা। আমি গাড়ি থেকে 2 পা দিয়ে নামতেই পা ধপ করে পড়েছে কাদার ভেতর। সারে সর্বনাশ, একদম যাকে বলে। উনি গাড়ি থামানোর আর জায়গা পাননি, একদম কাদার পাশেই থামাতে হলো। গা স্যাঁতস্যাঁত করছে এখন আমার, নড়তে চড়তেও পারছি না। এই অবস্থায় আমি হাঁটবো কী করে? পা দুটো একদম কাদাতে ডুবে গেছে। আমাকে এভাবে ঝিম মেরে বসে থাকতে দেখে রাহাত ভাই হয়তো কিছু আন্দাজ করতে পেরেছে। জিজ্ঞেস করলেন, এনিথিং রং? আমি নীরব হয়ে বসে আছি। তিনি গাড়ি থেকে নেমে আমার সামনে এসে দাঁড়ালেন। কোমরে 2 হাত গুজে আমার পায়ের দিকে তাকিয়ে আছেন। দীর্ঘশ্বাস নিয়ে বলেন, চুপ করে বসে থাকো। আমি কাঠের পুতুলের মতো চুপ করে বসেই আছি। তিনি গাড়ি থেকে একটা পানির বোতল নিয়ে এসেছেন। আমি হাত বাড়ালাম বোতলটা নেয়ার জন্য। তিনি হাঁটু মুড়ে রাস্তায় বসে নিজের হাতে ডলে ডলে পানি দিয়ে কাদাগুলো ধুয়ে দিচ্ছেন। এই পর্যন্ত তিনি আমাকে যতবার অবাক করেছে, সবচেয়ে বেশি অবাক বোধ হয় আমি আজ হয়েছি।
আমি কল্পনাও করিনি তিনি আমার পায়ে হাত দিয়ে কাদা পরিষ্কার করে দেবেন। ভেবেছিলাম পানির বোতল আমাকে দিয়ে বলবেন পা ধুয়ে নিতে। পা পরিষ্কার করা শেষ হলে পকেট থেকে টিস্যু বের করে আগে পা মুছে দিলেন আমার, এরপর জুতোগুলো মুছে দিয়ে পরিয়ে দিলেন। যদি সত্যি বলি তাহলে আজ শুধু আমি অবাকই হইনি, বরং অনেক বেশি ইমপ্রেসও হয়ে গেছি। খালি পানির বোতলটা গাড়িতে রেখে তিনি ড্রাইভিং সিটে এসে বসলেন। গাড়ি স্টার্ট দিয়ে গান ছাড়লেন। গানের সঙ্গে সঙ্গে আবার তাল মিলিয়ে গাইছেন, সইতে পারবো না হারানোর ব্যথা, বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা। আচ্ছা, লাইনটা কি তিনি কোনোভাবে আমাকে ডেডিকেট করলেন?